হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো বা ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে তোমরা গুছিয়ে অ্যান্সারটা লিখবে তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ভূমিকা লিখতে হবে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে। সেখানে কি আছে দেখো, নব্যপ্রস্তর যুগের মধ্যপ্রস্তর যুগের পরবর্তী নব্যপ্রস্তর যুগের কালসীমা হলো আনুমানিক 10,000 থেকে খ্রিস্টপূর্ব 5,000 অব্দ। এটা হচ্ছে সময়কাল। তবে ভারতে এই যুগের সূচনা হয়েছিল দেরিতে, 6,000 খ্রিস্টপূর্বাব্দে। বালুচিস্তানের মেহেরগড়ে 6,000 খ্রিস্টপূর্বাব্দ বা তার কিছু আগে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে বলে ঐতিহাসিক ডিপি আগরওয়াল অভিমত দিয়েছেন। এবারে দেখো অস্তিত্বের নিদর্শন, পরের পয়েন্ট। ভারতের মেহেরগড় সভ্যতায় নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া ইরাকের জার্মো ও হাসুনা হাসুনা তারপরে দেখো জর্ডনের জেরিকো, দক্ষিণ মেসোপটেমিয়া, তারপরে আনাতোলিয়া মালভূমি, সুইজারল্যান্ড, বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান, ভারতের বিহার, ওড়িশা ও দাক্ষিণাত্যের বিভিন্ন স্থানে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিভিন্ন নিদর্শন মিলেছে। এবার নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো হাতিয়ার। এখানে কি বলা হচ্ছে দেখো, এই যুগের হাতিয়ারগুলি ধারাবাহিক বিবর্তনের ছাপ সুস্পষ্ট। হাতিয়ারগুলি এই সময় যথেষ্ট তীক্ষ্ণ, মসৃণ ও উন্নত হয়ে ওঠে। এছাড়া এছাড়া দেখো এটা দেখো কুলো, হামানদিস্তা, শিলনোড়া, জাঁতা, হাতুড়ি, বাটালি, তারপরে দেখো প্রভৃতি যন্ত্রপাতির উদ্ভব এই যুগে হয়। এই যুগে প্রাচীন প্রস্তর যুগের হাতকুটারের অভাবনীয় উন্নতি ঘটে। এই সময় কুঠারের সামনের দিকে অনেক বেশি তীক্ষ্ণ ও কাঠের হাতলযুক্ত হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিকাজ ও পশু শিকারের জন্য উন্নত হাতিয়ারের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হচ্ছে কৃষির সূচনা। নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করে এবং স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে। ফলে খাদ্য সংগ্রহকারী থেকে এই যুগে মানুষের খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। দেখো মানুষ কি হচ্ছে, খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। পূর্বে খাদ্য ও আশ্রয়ের নিশ্চয়তা না থাকায় প্রকৃতিতে মানুষ ছিল বড়ই অসহায়, কিন্তু নব্যপ্রস্তর যুগ কৃষির আবিষ্কারের ফলে মানুষের সেই অনিশ্চয়তা দূর হয়। পরের পয়েন্ট আছে দেখো পশুপালন। সেখানে কি বলা হচ্ছে, নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। পশুকে কৃষি জমিতে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করা সম্ভব হয়। পরিবহনের কাজেও পোষ মানানো পশুকে কাজে লাগানো শুরু হয়। এই সময় দক্ষিণ এশিয়ায় হাতি ও মহিষকে এবং জর্ডনের কুকুর ও ছাগলকে প্রতিপালন করা শুরু হয়। তারপরে হচ্ছে দেখো পরের পয়েন্ট হচ্ছে স্থায়ী বসতি নির্মাণ। এই পয়েন্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করতে পারো। চলো পরের পয়েন্টগুলো তোমরা দেখে নাও। স্থায়ী বসতি নির্মাণ, সেখানে কি বলা হচ্ছে, নব্যপ্রস্তর যুগে কৃষির আবিষ্কারের ফলে মানুষ নির্দিষ্ট কোনো অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ফলে মানুষের যাযাবর জীবনের অবসান ঘটে। এই সময় বন্য পশুর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে মানুষ অনেকটা কমে যায়। বন্য পশুর দ্বারা আক্রমণ হওয়ার ভয়টা কি হচ্ছে, কমে যাচ্ছে। তারা এই যুগে শেষ দিকে কুঠির বা গৃহ নির্মাণ শুরু করে। কুঠির তৈরির জন্য তারা গাছের ডাল, লতাপাতা, ঘাস প্রভৃতি ব্যবহার করত। এই বসতি অঞ্চল ক্রমে গ্রামে পরিণত হয়, আর কোথাও কোথাও এই গ্রামগুলোকে কেন্দ্র করে
নগর গড়ে ওঠার সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। পরের পয়েন্ট হচ্ছে, দেখো পরের পয়েন্ট হচ্ছে সমাজ জীবন ও রাষ্ট্র ব্যবস্থার সূচনা। নবপ্রস্তর যুগে সুসংবদ্ধ জীবন আবশ্যিক হয়ে পড়েছিল, কারণ কৃষিকাজ ও পশুপালন সংঘবদ্ধভাবে সম্ভব। আর পৃথিবীর প্রাচীনতম সামাজিক সংগঠন হলো পরিবার। কৃষিভিত্তিক সামাজিক অর্থনৈতিক জীবন টিকিয়ে রাখার জন্য সমাজে চালু হলো শ্রম বিভাজন। নারী ও পুরুষেরা নিজেদের মধ্যে শ্রম ভাগ করে নিতে শুরু করে। নগর সভ্যতা গড়ে ওঠার পূর্বে পৃথিবীতে রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার কোনো প্রমাণ পাওয়া যায় না। পূর্বে মানুষের যাযাবর বৃত্তির জন্য কোনো গোষ্ঠীর নেতার পদটি সর্বদা স্বল্পস্থায়ী হতো, কিন্তু নব্যপ্রস্তর যুগে মানুষের যাযাবর জীবন ছেড়ে নির্দিষ্ট অঞ্চলে স্থায়ী বসতি গড়ে তুললে কোনো গোষ্ঠীর নেতা বা দলপতি পদটি স্থায়িত্ব লাভ করে। উর্বর কৃষিজমি দখল ও অন্যান্য কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতো। সংঘর্ষে জয়লাভের প্রয়োজনে দলনেতারা তাদের গোষ্ঠীর ওপরে বিভিন্ন নিয়মকানুন চাপিয়ে দিতেন। এইভাবে একটি প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছিল। নব্যপ্রস্তর যুগেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার এই পটভূমি তৈরি হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করতে থাকেন। তারপরে হচ্ছে, দেখো তারপরের পয়েন্ট হচ্ছে চাকার ব্যবহার ও অন্যান্য অগ্রগতি। কৃষির আবিষ্কারের ফলে নব্যপ্রস্তর যুগে মানুষ পর্যাপ্ত খাদ্য সংস্থান করতে সক্ষম হলে তাদের খাদ্যের জন্য আর বিশেষ চিন্তা করতে হতো না। এর ফলে অবসরকালে মানুষ নিজেদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন দিকের অগ্রগতির সুযোগ পায়। এই সময় মানুষ আগুনের নানাবিধ ব্যবহারে চাকার আবিষ্কার, মৃৎশিল্প, যানবাহন তৈরি, নৌকার পাল লাগানো, গৃহ নির্মাণ, পাথর সাজিয়ে দেখো ডেলমেন নামক সমাধি নির্মাণ প্রভৃতি করতে শেখে। তারপরে এই যুগের শেষ দিকে মানুষ ধাতুর ব্যবহার শেখে। এক কথায় অন্যান্য প্রস্তর যুগের তুলনায় নব্যপ্রস্তর যুগ অগ্রগতি ও প্রাপ্তি ছিল অনেক বেশি। নব্যপ্রস্তর যুগের এই অভাবনীয় অগ্রগতি লক্ষ্য করে গবেষক গর্ডন চাইল্ড একে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন। উপসংহার দেখো কি বলা হচ্ছে, বর্তমান সভ্যতাকে আমরা জ্ঞান, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি এই সবের মাপকাঠিতে যেমন করে সংজ্ঞায়িত করি, তার যাত্রা শুরু হয়েছিল এই নব্যপ্রস্তর যুগের হাত ধরেই। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।